আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো এক আপুর জীবন কাহিনী বলবো আজকে তোমাদেরকে। তো আপু কলেজ যখন স্কুলে পড়ে তখন থেকে একটা ছেলের সাথে রিলেশন ছিল। তো রিলেশন থাকা সত্ত্বেও তার বাবা মা অন্যথা বিয়ে ঠিক করলো। তো তারপরও মেয়েটা রাজি হলো, সেই বিয়ে করে নিল। তো কি আর করার, তখন বাবা মায়ের মুখ চেয়ে মেয়েটি বিয়েতে রাজি হলো। তার যে স্বামী, হাজব্যান্ড, সে তার এই বান্ধবীর বোনের সাথে রিলেশন ছিল, তা সত্ত্বেও মেয়েটি রাজি হলো। মেয়েটাও অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো সে সম্পর্ক মাটিচাপা দিয়েও মেয়েটা রাজি হলো। তা ভালোই দিন যাচ্ছিল তাদের। তাদের বিয়ের 2 বছর পরে তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান এলো। তো কন্যা সন্তানকে নিয়ে তাদের দিনটা ভালোই কাটছিল। তো এইভাবে গেল কেটে 7, 8, 10 বছরের। তো 10 বছরের পর তার এই হাজব্যান্ড তার ভাইয়ের বউয়ের সাথে সম্পর্কে জড়ালো। তো মেয়েটা তখনও জানতে পারছিল না। তো মেয়েটার সাথেও খুব ক্লোজ সম্পর্ক ছিল, খুবই ভালো। তো ভালো ভিতরেও এভাবেই অনেক দিন চলে গেল, প্রায় বছর থেকেই তাদের মাঝে এরকমটাই ছিল। তো মেয়েটা কখনোই জানতে পারেনি। তো একদিন সেই বলল, আপুকে বলল যে তোমার স্বামী আমার সাথে সম্পর্ক জড়াতে চায়, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। তো খোঁজ নেওয়ার পর আপুটাও জানতে পারলো যে হ্যাঁ ঠিকই। তো কিছুদিন তার হাজব্যান্ডকে বলার পরে ঠিক ছিল। তো এইভাবেই কিছুদিন গেল, প্রায় 5-6 বছর। তো 5-6 বছর পর আপুটার স্বামী সেই আগের মতোই আবার সেই জায়গায় সেই সম্পর্কে জড়িয়ে যায়। তো তখন আর তার যে সে আর বলল না। তো আল্লাহ চায় তো কি করার। তো আল্লাহই একদিন আপুটাকে নিজেই দেখালো যে দেখো, হয়তো আল্লাহ চেয়েছিল তাই দেখেছে। তো এভাবে আবারও তার স্বামী তার হাজব্যান্ড তার কাছে মাপ চায়। তো এভাবেই হাতে পায়ে ধরাধরি। তো এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে তো আবার সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যায়। আর আপু তো সেই যে তার বয়ফ্রেন্ড যে ছিল তাকে সে ভুলেই গেছে, আর কোনো দিন তার সাথে দেখা হয়নি। কিন্তু যখন তার স্বামীর সাথে হয়তো মুখ কালাকালি হয় বা যখন তারা একটু ঝামেলায় জড়িয়ে যায় তখন তার কথাও মনে পড়ে। কিন্তু মনে পড়লেও কি করার, সে সেই জায়গায়, আর তার সাথে তো কোনো যোগাযোগ নেই। আর আগের দিনে তখন তো আর কেউ মোবাইল ছিল না, তো আর আপুর সাথে কোনো যোগাযোগও ছিল না, খোঁজ খবরও ছিল না। তো এইভাবে করতে করতেই সময় চলে যায়। তো সময় চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তার হাজব্যান্ড চেঞ্জ হয় না, সে ওই জায়গাতেই রয়ে গেল। সে আজও অন্য মেয়ের সাথে সম্পর্কে পারলেই সে জড়িয়ে যায়, সে এরকমটাই। তো আপুটারও সহ্য হয়ে গেছে, এখন ভাবে আর কি করার, যখন মেয়ে হয়ে গেছে তখন আর কি করার। তো আপুটার 2 মেয়ে, যখন ছোট মেয়েটারও জন্ম হলো তখনও সে ওই যে রিলেশন তার আবারও শুরু হয়ে গেল। তো আপু সব কিছু জেনেও
সহ্য করে নিচ্ছে কেয়ার করার, যেহেতু মেয়ে সংসার করতেই হবে, হয়তো বা এখানে বা অন্যখানে। যখন মেয়ে তখন আরও লোকের কথা আছে, যদি সংসার ছাড়ে তাহলে মেয়েদেরই দোষ হয়, সে হোক মেয়ের দোষ, ছেলের দোষ, যাই হোক। কিন্তু সবশেষে দেখা যায় মেয়েদেরকেই দোষ দেয় সমাজ। তো সমাজের দিকে চেয়ে অনেক মেয়ে আছে যে এভাবেই দিন কেটে যায়, তার কিছুই করার নেই, মেয়েদের হাত পাও বাঁধা, সমাজের ভয়তেও সে সেই স্বামীর সাথেই সংসার করে। স্বামী তার কোনো দিনই মন বুঝতে চাইলো না, চায়ও না, সে যেরকম সে সেরকমই থাকবে। যদি আপুর ভালো লাগে তো থাকবে, আর যদি না ভালো লাগে তাহলে চলে যেতে বলে। তো আপু কই যাবে, আপুর যাওয়ার তো আর জায়গা নাই, তাই সে সংসারেই করে যাচ্ছে। হয়তো এভাবে করতে করতে একদিন সবই শেষ হয়ে যাবে। তো এখনো আপু মনে মনে খোঁজে সেই লোকটাকে। তো আপু এখন আর দেখলেও চিনবে না, কারণ সেই ছোট্টবেলার রিলেশন ছিল, খুবই ছোট্টবেলা। তো এখন যদি কারোর সাথে কারো দেখা হয় তো তারা একে অপরকে চিনতে পারবে না। এইভাবেই কেটে যাচ্ছে আপুর জীবন। তো আপুর জন্য তোমরা সবাই দোয়া করো, আপুটা যেন ভালো থাকে। এটা এক আপুর জীবন কাহিনী। তো তোমরা সবাই আপুটার জন্য দোয়া করো, সে যেন সব কিছু মানিয়ে নিতে পারে, যতই ঝড়ঝাপটা আসুক সে যেন সব কিছু নীরবে সয়ে যেতে পারে। তো তোমরা তার জন্য বেশি বেশি দোয়া করো প্লিজ। তো তোমরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, একটা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আরেকটা ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যায়। তো একটা লাইক দিও প্লিজ তোমরা মনে করে। তো লাইকের থেকে বেশি কমেন্ট আসে, লাইক খুবই কম আসে। তো আমার চ্যানেলে যারা নতুন, আমাকে কেউ যদি বন্ধু বানাও তাহলে 24 ঘন্টা তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তোমরা 24 ঘন্টা ওয়েট করে নিও, 24 ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব। তো দেখো আমরা আজকে মুরগি বাড়িতেই বাসায় গ্রিল বানাবো। তো তার জন্য মুরগিটাকে মেখে নিচ্ছে সব ধরনের মশলা দিয়ে। তো দেখো কি কি মশলা দিচ্ছে, তো আমি তো শুরু থেকে বলি নাই, তো তারপর আমি বলছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আমের আচার, একটু আমের তেল মানে আচারের তেল, সাথে নিয়ে নিচ্ছে জর্দা কালার, তারপরে লবণ, ধনিয়া, তারপরে গ্রিলের যে কাবাব যে মশলা সেটাও দিয়েছে। তো সব কিছু এখন মিশিয়ে নেওয়ার পালা। তো এই যে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো এটার সাথে টক দই দিচ্ছে, যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছু। তো এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস,
ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা যেই মাছটাকে তোমরা দেখেছো প্রথমে ধরতে, সেইটাই আমরা ফ্রাই করব। তো এই যে মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার সব কিছু দিয়ে এটাকেও টক দই দিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা, ধনিয়া গুঁড়া, লবণ, সয়া সস, চিলি সস, তেল, সরিষার তেল, লেবুর রস, তো এটাকেও সব মশলা দিয়ে তারপরে এটাকেও ভালো করে মেখে নেব। টমেটো সসও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। তো দেখো আমরা ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মশলার পরিমাণ কম ছিল, তার জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের সাথে যেই গল্পটা শেয়ার করলাম, এটা এক আপুর জীবনের কাহিনী। তো তোমরা আপুটার জন্য বেশি বেশি দোয়া করো প্লিজ, আপুটা যেন সব কিছু মানিয়ে নিতে পারে। দেখো, তো আমরা পিঠা বানাচ্ছিলাম, তো চুলার সাইডেই ওখানে বসেই সবাই খেয়ে নিচ্ছি। এবার যে গ্রিল বানাবে তার জন্য আমরা লাকড়ি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এগুলি দিয়ে কয়লা বানানো হবে, তার জন্য এগুলোকে কেটে নিচ্ছি। তো এই দেখো, এবার আমাদের আগুন ধরানোর পালা। তো আগুনটাও বেশ ভালোভাবেই ধরে গেছে। দেখো, শীতের রাত্রে গ্রামে উঠোনে বসে আমরা গ্রিল মুরগি, মাছ এগুলো পুড়ে খাবো, যেটাকে বলে গ্রিল। তো ওই যে লাকড়িগুলোকে আমরা কয়লা বানিয়ে নিচ্ছি। তো এই জায়গাটায় আমরা বানাবো হচ্ছে আপনার মেয়োনিজ। প্রথমে ডিম দিয়ে দিলাম দুটো, সাথে একটু লবণ। তো এই তো আমরা মিক্সিতে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার চিনি দিয়ে দিচ্ছি, সাথে তেল। দেখো আমরা আবারও তেল দিয়ে নিচ্ছি।
বেশ কিছু টাইম লাগতেছিল মিউনিসটা বানানোর জন্য। তো এবার হয়ে গেছে। এদিকে আমাদের কয়লাটাও প্রায় হয়ে গেছে। এবার মুরগিগুলো আমরা আগেই নেব ভেজে। তো ওই যে গ্রিলে আমরা সাজিয়ে নিচ্ছি। তো এরকম যদি শীতের রাতে খাওয়া যায় বন্ধুরা, তো মন্দ হয় না। তোমরাও বাসায় ট্রাই করো। যারা গ্রামের বাড়ি আছো তারা গ্রামেই ট্রাই করবে। উঠোনে বসে এগুলি খেতে খুবই ভালো লাগে, মজা লাগে। তো এই দেখো সাজানো শেষ। এবার আমরা কয়লায় দিয়ে দিলাম। এবার পুড়ে নেওয়ার পালা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখন তেল দিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই আপুর হাজবেন্ডের জন্য দোয়া করো, সে যেন আর পরকিয়া না করে, তাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। তো দেখো আর এক সাইড উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে তেলগুলি দিয়ে নিতে হয়, তাহলে ভালো হয়। তো উল্টিয়ে আবার এই সাইডেও তেল দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কলা পাতায় মুরগি দিছে পোড়া। কলা পাতায়ও নাকি মুরগি পোড়া মজা লাগে, তো তার জন্য ট্রাই করছিল। তো মুরগিটা হয়ে গেছে। এটা এখনো হয়নি। তো এবার মুরগিগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছগুলি দিয়ে দেব। তো যে দেখো মাছগুলি আমরা সাজিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। দেখো মাছগুলি এবার দিয়ে দেব ফ্রাইয়ের জন্য। এগুলোকেও তেল দিয়ে নিচ্ছি, তেল ছাড়া তো মজা লাগে কম। তো এই যে তেল দিয়ে নিচ্ছি। দেখো মাছগুলিও ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তো দেখেও এবার মাছগুলিকেও তুলে নিচ্ছি।
সবাই ভালো থেকো, বেশি বেশি দোয়া করো আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।